যে আমি যেটুকু ছড়িয়ে ছিটিয়ে দেব সেটুকুর মধ্যেই তাদের সন্তুষ্টি থাকবে, তার বাইরে তাদের চাওয়ার পাওয়ার কিছু থাকবে না, সেই পরিস্থিতিটা হলে পরে যেমন হয় পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা সেই রকম। আপনারা এখানে যারা বসে আছেন, নিজের বাবা মা, রাষ্ট্র, রাজ্যের মানুষ তার ট্যাক্সের পয়সা দিয়ে যে শিক্ষা পরিকাঠামো তৈরি করেছে, সেই পরিকাঠামোতে আপনারা নিজেদের মেধা দিয়ে, নিজেদের শ্রম দিয়ে নিজেদেরকে যোগ্য করে তুলেছেন এবং সেই যোগ্যতার ভিত্তিতে আপনার শিক্ষান্তে কাজের যে ন্যায্য দাবি সংবিধান আপনাকে দিয়েছে সেই দাবিটা পেশ করেছেন বা করছেন। এখানেই গোলটা বেঁধেছে। এই রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনি আপনার অধিকার চাইতে পারবেন না। আপনি তার দয়া ভিক্ষার জন্য জোরহাত করে তার দরজার বাইরে বসে থাকবেন, তিনি মাঝে মাঝে দরজাটা খুলে পড়ে ছিটিয়ে দেবেন এবং এই ছিটিয়ে দেওয়া ভিক্ষান্ন থেকে মানুষকে সন্তুষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে রাজ্যের প্রশাসনের বর্তমান রূপ। এইভাবে তো বসে থাকার কথা নয়। কেন এই রাজ্যের ছেলে মেয়েদেরকে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে প্যানেলভুক্ত হওয়ার পরেও দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হবে? কেন পরীক্ষায় পাশ করে থাকার পরেও কেন প্যানেলভুক্ত হবেন না তার জন্য তাকে চাতক পাখির মতো বসে থাকতে হবে? আমাদের দাবিটাও কিন্তু এই জায়গাতেই। সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের সমস্ত ডিপার্টমেন্টের মানুষদিকে নিয়ে তৈরি একটা মঞ্চ। আমরা খুব ক্যাটাগরিক্যালি দাবি করছি যে এই রাজ্যের যত শূন্য পদ আছে সেই শূন্য পদের সংখ্যাটা হচ্ছে 6 লক্ষের বেশি। সেখানে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ দিতে হবে। নিয়োগ মানে তার সাথে দুর্নীতির যে ঘনিষ্ঠ সম্পর্ক যোগাযোগ এই রাজ্যে তৈরি হয়েছে, আমরা তার একটু উলটপুরাণ চাই। আমরা চাই যে আমাদের ভাই বোনেরা, আমাদের ছেলে মেয়েরা যেন কাউকে উৎকোচ না দিয়ে কেবলমাত্র নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যেন চাকরিটা পেতে পারে। এই 6 লক্ষ শূন্য পদে যদি নিয়োগের ব্যবস্থা হয়, আপনাদেরকে এখানে পথে বসে থাকার প্রয়োজন নেই, বসে থাকতেও হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যটার এমন একটা শাসন ব্যবস্থা কায়েম হয়েছে যেখানে যারা চাকরি করছেন তারা পথে বসে, যারা প্যানেলভুক্ত হয়েছেন তারা পথে বসে, আপনারা যারা প্যানেলভুক্ত হওয়ার জন্য প্রতীক্ষায় আছেন তারাও পথে বসে। এবং এই দেখে অনুপ্রেরণা পেয়ে আজ থেকে মুখ্যমন্ত্রীও পথে বসে পড়েছেন। যদিও এই পথে বসে থাকার মধ্যে দুটো তফাৎ আছে। আপনারা এখানে যারা আছেন তারা স্বপ্ন দেখছেন যে এই পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং স্থায়ী নামক যে দুটো শব্দকে এই রাজ্য থেকে নির্বাসন দেওয়া হয়েছে, সেই শব্দ দুটো বাস্তবায়িত হবে এবং এখানেকার ছেলেমেয়েরা, মানে তোমরা বা আপনারা, তারা স্থায়ীভাবে স্কুলগুলোতে নিয়োগ পাবেন। আপনাদের যোগ্যতা দিয়ে এই রাজ্যের এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারবেন। আর উনি পথে বসেছেন যে উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরে যে চুরিচাপাটি করেছে এবং তার জন্য কেন্দ্রীয় সরকার যে পয়সাগুলো আটকে রেখেছে, সেই চোরদের গার্ড করে যাতে সেই পয়সাগুলোকে কেড়ে নিয়ে আসা যায় এবং এই পয়সাগুলোকে যাতে আবার নতুনভাবে চুরি করা যায়, তার জন্য। তফাৎটা নদীর দুটো কূলের মতো। এক কূলে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা আমরা চাই যে এই রাজ্যটা বাঁচুক, এই রাজ্যটা সৎভাবে চলুক, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকুক। আর অন্য পারে উনি আছেন যিনি খুব নিশ্চিন্তভাবে চাইছেন যে রাজ্যের যত চোর ডাকাত আছে, আসো, আমি আঁচল পেতে দিচ্ছি, তোমরা এখানে বসো এবং তাদের আড়াল করে তাদের রক্ষা করার দায়িত্ব আমি নিচ্ছি। এই তফাৎটা তৈরি হয়েছে। এখানে যদি এই তফাৎকে ভাঙতে হয়, আপনারা যারা মনে করছেন যে সমস্ত লড়াই একসাথে লড়তে হবে, আপনাদের যে দাবি সেই দাবির সাথে আমাদের যে দ্বিতীয় দাবি সেই দাবির কোনো তফাৎ নেই। কারণ এই যে 6 লক্ষ শূন্য পদ, এই 6 লক্ষ শূন্য পদের জন্য সরকার কিন্তু দেখাচ্ছে যে এই 6 লক্ষ শূন্য পদে আমার লোক আছে এবং তার জন্য কেন্দ্র থেকে প্রতি মাসে মাসে পয়সা নিয়ে আসছে। আপনাদের হয়তো আইডিয়া নেই, আমাকে সরকার যে বেতন দেয় সেই বেতন খাতের একটা অংশ কেন্দ্র সরকার দিয়ে থাকে। যে ভ্যাকেন্সির এগেনস্টে আপনারা নিয়োগ দাবি করছেন তার জন্য সরকার পয়সা নিয়ে আসছে।
গত বছরে এই বাবদ বাড়তি 9,000 কোটি টাকা নিয়ে এসেছে। 1 টাকা 2 টাকা নয়। অবশ্য এখানে যেরকম চুরি চাপাটির বহর, তাতে 9,000 কোটি টাকাটা খুব বেশি কিছু নয়, কারণ এখানে চুরির বহরটা লক্ষে হিসেব হয় আর কি। এবং সেই কারণের জন্য এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম থেকে শুরু করে সকলেই আজ পথবাসী হয়েছেন। আমরা যদি মনে করি যে এই রাজ্যের যারা বঞ্চিত মানুষ, এই রাজ্যের যারা শিক্ষিত মানুষ, যাদেরকে নিয়ে নির্বাসন দিয়েছেন ধর্মতত্ত্বে এক হতে হবে, তাহলে সময় এসে গেছে। আগামী যে লোকসভা আসছে, ভোট বড় বালাই। আমরা যেমন ঠিক করে নিয়েছি যে এই রাজ্যের একটা মানুষের ভোটকেও আমরা চুরি করতে দেব না, কারণ ভোটটা তো আমরাই করাই। পঞ্চায়েত ভোটের সময় 12টা বাজিয়ে দিয়েছিলাম, নেহাত রাজীব সিনহা নামক একজন দলদাস বসেছিলেন নির্বাচন কমিশনে, কিন্তু এইবারে আর সেই উপায় আমরা রাখছি না। একটা ভোটও যাতে চুরি করতে না পারে এবং একজন অফিসারও যেন সরকারের হয়ে এই ভোট চুরির কাজে যুক্ত থাকতে না পারে, তার ব্যবস্থা করছি। কিন্তু তার আগে আমরা নতুন করে আন্দোলনের তীব্রতা বাড়াতে চাই। আমাদের এখন অনশন চলছে ওখানে। আমাদের 3 জন সাথী আজকে 14 দিন ধরে অনশনে আছেন, এবং তার পাশে উনি বসেছেন আমাদের থেকে 500 মিটার দূরে। আমরা আবেদন করেছি মিলিটারির কাছে যে উনি যেদিকে বসেছেন তার উল্টো দিকে বসতে দিতে হবে। আগামীকাল যদি সেই অনুমতি পাওয়া যায়, আপনাদের মঞ্চ ওখানে তুলে নিয়ে চলে যাবেন। লড়াইটা চোখে চোখ রেখে হওয়াটাই প্রয়োজন। এবং আপনারা যদি মনে করেন যে অনশনে যোগ দেবেন, তাহলেও আমাদের মঞ্চ খোলা আছে, সেখানেও যোগ দিতে পারেন। আসুন সমস্ত বঞ্চিত এক হয়ে লড়াই করা যাক। আপনাদের যে লড়াই, তার পাশে আমরা আছি, কারণ আমরা বিশ্বাস করি যে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম যদি স্বচ্ছ এবং স্থায়ীভাবে নিয়োগ না পায়, রাজ্যটা বাঁচবে না। এবং রাজ্যকে বাঁচাতে গেলে সকলকে এক হয়ে রাজ্যের স্বার্থে লড়াই করতে হবে। লড়াই জারি থাকুক, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াইটা জারি থাকুক। আমরাও আমাদের লড়াই জারি রাখবো। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে আপনারা তো ডিএটা পেয়ে গেলেন, উঠে যাবেন। আমরা সেই জন্য বসিনি, তার থেকে অনেক বেশি করে আমরা চিন্তিত আপনাদের ভবিষ্যৎ নিয়ে। এই রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিমাণ সব থেকে বেশি, এবং সেখানে কারা থাকছেন? ডিএলএড করা, বিএড করা ছেলে মেয়েরাও আছেন। কেন আমাদের রাজ্যে কি সম্পদের অভাব? আমাদের রাজ্যের সরকারের টাকার অভাব? কোনোটারই অভাব নেই। আমি গতকালকে সিএজি রিপোর্টটা দেখছিলাম। শুধুমাত্র 5টা বছরে এনজিও ফান্ডে দেওয়া হয়েছে 1,05,000 কোটি টাকা, এবং সেখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পরিষ্কার উল্লেখ করছেন যে এনজিওগুলোকে যে টাকা দেওয়া হয়েছে সেগুলো কোনো অডিটের আন্ডারে আসে না। বাকিটা ভেবে নিন যে টাকাগুলো কোথায় গেল। এই টাকা কিন্তু এনজিওদের জন্য আলাদা করে বরাদ্দ করা টাকা নয়। এই টাকাটা আপনার আমার চাকরি পাওয়ার যে কথা, আমাদের ডিএ থেকে শুরু করে এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সে সমস্ত কিছু টাকাই এর মধ্যে সংযুক্ত হয়ে আছে। এই টাকাটাই তারা মেরে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন। সুতরাং লড়াইটা জারি থাকুক। আর প্রাথমিকে যে শূন্য পদ পড়ে আছে, আজ থেকে 1 বছর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন প্রায় 1,50,000 মতো। সেখানে নিয়োগ দিতে বাধাটা কোথায়? আসলে বাধাটা হচ্ছে যে এখানে ওনারা যে চুরির শিল্পটা তৈরি করেছিলেন, সেখানে কোর্ট কিছুটা এসে উপরে ব্রেক লাগিয়েছেন, এবং এই ব্রেক লাগানোর ফলে এখন বিচারপতিরা ওনাদের রোষের মুখে পড়েছেন। এই জায়গাতে কোর্ট বা আদালত যাই বলুন না কেন, তারাও লড়াই করছেন। এই সমস্ত কিছু লড়াই কিন্তু বিচ্ছিন্ন নয়, এই সমস্ত কিছু লড়াই সব একসাথে সংযুক্ত হয়ে আছে। আমরা মনে করি যে যদি সমস্ত প্রাথমিকে নিয়োগ হয়, কাউকে পথে বসে থাকতে হবে না। আপনাদের জন্য যে নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গাতেই আপনারা ফিরে যেতে পারবেন। আর যে কথাটা বলল, আমি সেটাও একটা জানিয়ে রাখি। 2019 সাল, তার আগে থেকে আমরা লড়াই করছিলাম। আগে কেস করা হয়েছিল যে যোগ্যতা যখন সর্বভারতীয় স্তরের, তখন বেতন কাঠামো কেন সর্বভারতীয় স্তরের হবে না? যখন দেখলাম যে কেস করে কিছু হবে না, কারণ তখন আদালতের পরিস্থিতি অন্যরকম ছিল, তখন আমরা পথে নামি। 18 সাল থেকে পথে নামা শুরু হয়। 2019 সালে এই পাশেই ওয়াই চ্যানেল উন্নয়ন ভবনের পাশে
সেখানে টানা 15 দিনের অনশন করার পরে আমাদের বেতন কাঠামো সংশোধন হয়। এই বেতন কাঠামোটা লাগুটা এমনভাবে করা হয়েছিল যে নতুন টিচাররা তার পূর্ণ সুবিধা পেয়েছেন, কিন্তু পুরনো টিচাররা পাননি। না হলে এখন যেটা যোগদান করে আপনাদের বেসিকটা 28,900 হচ্ছে, সেটা হওয়ার কথা ছিল 22,700। এটা এতটাই হয়েছিল। আপনারা যখন নিয়োগ পাবেন তখন 28,900 সুবিধাটাই পাবেন, কিন্তু আমরা যারা পুরনো শিক্ষক তারা সেটা পাইনি। তার কারণ হচ্ছে সেখানে নোশনালি এফেক্ট দিতে হতো, তবে সেটা সবার বৃদ্ধিটা সমানভাবে হতো। সেটা নিয়ে আমাদের কেস চলছে এবং সেই কেসের জয়ের দোরগোড়াতেই আমরা আছি। সুতরাং আপনারা যে পে ব্যান্ড 3-তে, মানে এটা অফিসার স্কেল বলা হয়, সেই যে স্কেলে ছিলেন এতদিন ক্লারিক্যাল স্কেলে ছিল, সেখান থেকে অফিসার স্কেলে যে উন্নয়নের ব্যাপারটা সেটা করেছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, একটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের আমি রাজ্য সম্পাদক। তাদের জন্য হয়েছে। আপনারা যখন শিক্ষকতা লাভ করবেন তার জন্য আমরা হাত বাড়িয়ে রইলাম, যে তখন আপনাদের সংগঠনে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন থেকে। এবং বিশ্বাস করি যে আজকে হোক বা কালকে যেভাবে ওনাকে চেপে ধরেছি, আমরা হয়তো মার্চ মাসের প্রথম সপ্তাহে লাগাতার ধর্মঘটের দিকে যাচ্ছে রাজ্য বিভিন্ন ডিপার্টমেন্টে। এই শূন্য পদে নিয়োগ করতে বাধ্য ওনাকে করবই, এখানে কথা দিয়ে গেলাম। যে শূন্য পদে নিয়োগের যে বিষয়, এখন আমরা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা মুখ্য সচিবের সাথে যখন বসেছিলাম তখন শূন্য পদে নিয়োগের বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। কোনো উত্তর দিতে পারেননি এবং ভবিষ্যতে মুখোমুখি হলেও কোনো উত্তর দিতে পারবেন না। আর উত্তর দিতে পারবেন না বলেই শুধু এড়িয়ে যান, সেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দপ্তরের বিভিন্ন লোকজন। আমাদের সাথে মুখোমুখি হতে ওনাদের খুব ভয়, কারণ জানে যে এরা তথ্য ভাণ্ডার নিয়ে এসে বসে, এদের কাছে পালিয়ে বাঁচার উপায় নেই। আর আমাদের যে তথ্য ভাণ্ডারগুলো সেগুলো শুধুমাত্র এদের কাছ থেকে নেওয়া নয়, সেগুলো কেন্দ্র সরকারের কাছ থেকেও আমরা তথ্য সংগ্রহ করি। বিভিন্ন লড়াইয়ে জয় হচ্ছে, আস্তে আস্তে অধিকারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আর যত অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে তত মাননীয়ার পিঠটা দেওয়ালে ঠেকছে। আপনারা যে এখানে বসে আছেন, 4 দিন পরে যদি শূন্য হাতেও উঠে যেতে হয়, ভাববেন না যে লড়াইটা ব্যর্থ হলো, বরং ভাববেন যে সামনে যে সিঁড়িটা আছে, যে সিঁড়ির শীর্ষ জায়গাতে পৌঁছে আপনারা আপনাদের অধিকারটা পাবেন, এই যে 4 দিনের অবস্থান, সেই অবস্থান করে আপনারা 4টে ধাপ এগিয়ে গেলেন। যদি 100টা সিঁড়ি থেকে থাকে তাহলে আর 96টা সিঁড়ি অতিক্রম করলেই আপনারা আপনাদের লক্ষ্য বস্তুতে পৌঁছে যাবেন। আস্তে আস্তে সব অধিকারকেই ওনাকে ছাড়তে হবে। আঁচলে বেঁধে আর কতদিন রাজ্যের মানুষকে বঞ্চিত করে রাখবেন, সেটা উনিও ঠিক করুন, আর সেটা আমরাও ঠিক করব। এতদিন থেকে উনি নাচিয়েছেন রাজ্যের মানুষকে, এবার মনে হয় সময় হয়েছে যে রাজ্যের মানুষ এবার ওনাকে নাচাবেন। ভালো থাকুন, লড়াইয়ের পাশে আছি। আর কোনো অসুবিধা হলে পরে পার্থজিৎ সহ বাকিদের বলা রইল, ফোন করবে, আমি এখানেই আছি, চলে আসবো। আমি শহীদ মিনারেই আছি।